হ্যাঁ, দুষ্ট লোকেরা বলতেছে আমার ভাবির পোলারা, আমার ভাবির ছেলে বলে রাগ করে, তাই ভাবির পোলা বলি। একবার ভাবির ছেলে বলেছিলাম বলে ভাবির পোলারা রাগ করে লিখছে যে কোথাকার কোন সাদা চুলওয়ালা জুলাই আন্দোলনের কর্মীদের নাকি ভাবির ছেলে বলে, তো ওই জন্য এখন ভাবির পোলা বলি। তো শুনলাম যে কোথাও নাকি তারা দৌড়ানি খেয়েছে, নিউজ ফিডে 2-1টা আসলো, এবং তারা নাকি কান্নাকাটিও করতেছে। সত্য যদি হয়ে থাকে আমি ওখানে লিখে দিছি যে খবরটা সঠিক হলে 5 কেজি বাতাসা পাঠাই দিব সেই অঞ্চলের মানুষের জন্য। এবং এরা এরা আক্রান্ত তো হবেই। এরা সেনাবাহিনী চলে গেলে, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে এরা জনগণ দ্বারা আক্রান্ত হবে। কারণ জনগণের উপরে তারা যে সন্ত্রাস করেছে, অর্থনৈতিকভাবে যেভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে সাধারণ মানুষকে, ব্যবসা বাণিজ্য আঘাত করেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, এদের উপরে সাধারণ জনগণ, বিএনপির লোকজন শুনলাম যে তাদের লাথি উষ্টা দিয়েছে, কিন্তু আমার তো ধারণা যে জনগণ তাদেরকে পেটে পাড়া দিয়ে গুবারি করে মান্ডা খালে ফালাই দিবে, এটা আমার ধারণা। জি, আপনি যাদের ভাবির পোলা বলেন এদেরকে আমি বলি যে এরা সবাই আত্মঘাতী জঙ্গি, কিন্তু আসলে কেউ কেউ শার্ট প্যান্ট পরে ফেলেছে, তো আবার 2-1জন দাড়ি একটু ছেঁচেছে আবার রেখেছে, ফলে ওরা এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পর থেকে ওদেরকে আসলে মানুষ বুঝতে পারছে না। মানুষ বুঝতে পেরেছে শুধু ওয়াকারকে। মানুষ এখন, আমার আগে সন্দেহ ছিল মানুষ বুঝে নাই, শুধু ওয়াকারকে বেড়াকে ফিরে যাইতে দেন, দেখতে পারবেন এদের বুঝেছে কিনা, দেখতে পারবেন। ওয়াকার নিজেই তো আত্মঘাতী জঙ্গি। ওয়াকার যদি সেনাবাহিনী প্রধান না হতো, আপনার আমরা একটা ওই যে মেজর জিয়া একজন আছে না খুব বিখ্যাত, আপনার ওয়াকার যদি ওই যে বঙ্গবন্ধুর যে ফ্যামিলি বলে ওইখানে বিয়ে না করতো এবং তার যদি এই ক্যারিয়ারের উপরে ওঠার সুযোগ না থাকতো, আমি এবং আর্মিতে না ঢুকলেও সে জঙ্গি হয়ে যেত, আর আর্মিতে ঢুকার পরেও সে জঙ্গি হতো। কিন্তু তার যেহেতু একটা ইয়ে ছিল যে আওয়ামী লীগের লোকজনের সাথে খাতির আছে, সুতরাং তার সেনা প্রধান হওয়ার সুযোগ আছে। কিন্তু শেষ বয়সে এসে দেখেন বেইমানিটা করলো কিন্তু শেখ হাসিনার সাথে, এবং শেখ হাসিনার সাথে বেইমানি করার পর থেকে কিন্তু ওয়াকারকে কেউ চাকরের বেশি একটুখানি ভালো চোখে কেউ দেখে নাই কিন্তু, এবং সে ট্রিটমেন্টও তাকে দেয় নাই। সবাই এই জঙ্গিগুলা থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সরকার, এখন কিন্তু সে একটা মোটামুটি আপনার চাকর হয়ে আছে। এই চাকর কখন যাবে না যাবে সেটা আপনি ঠিক বলেছেন যে আমরা হয়তো বুঝতে মানে এটা যেতে পারে নাও যেতে পারে, কিন্তু ওয়াকারের বাকি জীবনটা কিন্তু অত্যন্ত লানতের মধ্যে কাটবে নিঃসন্দেহে। আপনি দেখেন ওই যে এর আগে যারা মইনুরা এখন কোথায়, কিন্তু মইনুর তো ওয়াকারের মতো অপরাধ করে নাই ভাই। মানুষ তাদের ভুলে গিয়েছে, তারপরও মানুষ তাদেরকে, তারা দেশে আসতে সাহস পায় না, প্রকাশ্যে করতে। মইনুর তারাই যদি না পারে তাহলে তো আকাম কুকাম সন্ত্রাস মব ভায়োলেন্স এই দেশের মুক্তিযুদ্ধের স্মারক ভেঙেছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে, এই দেশের ভাষা আপনার যত মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন সব ধ্বংস করেছে সে। বাংলাদেশের জনগণ তাকে ছাড়বে, এই দেশের অর্থনীতি ধ্বংস করেছে, হাজার হাজার লোক মেরে ফেলেছে। তো এক্ষেত্রে জনগণ ছাড়বে? আপনি ঠিকই বলেছেন, হবিগঞ্জে মায়ের খাইতেছে, এটা ঠিক। ইত্তেফাকে একটা নিউজ এসেছে, সার্ভিস মলম বলতেছে আমার ভাইকে মারতেছে, বাঁচান বাঁচান, হবিগঞ্জে সে সার্জিস মলমের আকুতি, ইত্তেফাকে এরকম একটা নিউজ এসেছে। এটা সত্য, মানে দৌড়াদৌড়ি নাকি। এই জঙ্গিগুলা ফরিদ ভাই, এই যে ওরা যে গোপালগঞ্জে গেল গত বছর এবং সেখানে আপনার ওয়াকার যে খুন করলো, এই খুনটা কিন্তু ওয়াকার আর জঙ্গিগুলা একসাথে করেছে, এইটাই কিন্তু আমরা দেখব ভবিষ্যতে। এই আপনার ওই যখন ওয়াকার এদেরকে বাঁচাচ্ছিল, নৌবাহিনীর কি মানে সামরিক জানে ওরা পালাচ্ছিল, তো এরা কত নিষ্ঠুর। এখন মার খেয়ে আবার রাস্তা ওরা ফেসবুকে পোস্ট দেয় যে আমাদেরকে মারছে। একটা জিনিস কি, এদের কিন্তু আপনার মানে ওরা আসলে এই ধরনের অপরাধ রাষ্ট্রের সাথে করে গেলে কিভাবে আপনার সময় মতো পালাতে হয় সেই সেন্সটাও কিন্তু ওদের নষ্ট হয়ে গেছে, আপনার সময় মতো টাকা পয়সা আপনার হাতে চলে আসাতে। একজন লিখছিলেন যে আমির খসরু মাহমুদ চৌধুরীর ডিগ্রি টিগ্রি কি আছে, আমরা তো জানতাম যে কিছু আছে, কিছুদিন আগে আবার পেপারে বের হয়েছে উনি নাকি শুধুই বিএ পাস। তবে উনি একজন বড় ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্যের ওইখানে ওনার অভিজ্ঞতা আছে, কিন্তু মন্ত্রী হিসাবে তো এখন পর্যন্ত উনি কোনো সাফল্য দেখিয়েছেন এটা আমার মনে হয় নাই। ফরিদ ভাই কি বলবেন? এখন ব্যবসায়ী হিসেবে ব্যক্তি জীবনে হয়তো সে সফল, কারণ সরকারি দলে ছিল, ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, বড় বড় দলের, সেই হিসেবে হয়তো সুবিধা। ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ীদের আমি গবেষণা করে দেখেছি, সবগুলোই রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া, এমনকি শিল্পপতিরাও হাতে গোনা 2-4 জন ছাড়া
সবগুলোই রাষ্ট্রের এবং জনগণের টাকা লুটপাট করে আর বাইপাস অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়ে ধনী। সুতরাং তার সনদ কি আছে জানি না, কিন্তু যেহেতু আলোচনা একটা গুজব উঠেছে, গুজবের গজব, তো যা কিছু রটে তা কিছু না কিছু তো বটে। তো তিনি ব্যবসায়ী হিসেবে যেটুকু সফলতা পেয়েছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, রাষ্ট্রের ছত্রছায়া, এর শুধু উনি না, বললামই তো, হাতে গোনা কয়েকজন ছাড়া বাংলাদেশের সকল ব্যবসায়ী রাষ্ট্রের সম্পদ চুরি করেছে, মানুষকে ঠকিয়েছে, রাষ্ট্রকে ঠকিয়েছে, ব্যাংককে ঠকিয়েছে, শ্রমিককে ঠকিয়েছে, শোষণ করছে, সেইভাবে ধনিয়েছে। সুতরাং ওই আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রীয় জীবনে তিনি কি করেছেন সেটাও আমরা দেখেছি, কিন্তু ব্যবসায়িক জীবনে তিনি সফলতা যেটুকু পেয়েছেন তার ব্যক্তিগত যোগ্যতায় বলে আমি মনে করি না। আমির খসরু মাহমুদকে আমি একটু হতভাগ্য মানুষ মনে করি। দেখেন, উনি প্রথমবার 2001-এ যখন ওনাকে মন্ত্রী বানানো হয়, বাণিজ্য মন্ত্রী, উনি কিন্তু বেশি দিন মন্ত্রিত্বটা করতে পারলেন না। কিন্তু বিএনপির কিছু কিছু মন্ত্রী তখনও আমি যাদেরকে সামনাসামনি দেখেছি, তার মধ্যে আমির খসরু একজন। আমার কাছে মনে হয়েছে যে উনি একেবারে মানে নিপাট ভদ্রলোক, আপনার অত্যন্ত সুব্যবহার করেন মানুষের সাথে। কিন্তু উনি ওই যে তাইওয়ানকে তাদের অফিস খুলতে দিয়ে, বাণিজ্য অফিস নামে, যেটা আসলে পৃথিবীর অনেক দেশে আছে, সেটা খুলতে দিয়ে উনি চাকরি হারালেন। আবার এখন আসলেন উনি এমন একটা অর্থনীতির জোড়া লাগাতে যেটার আসলে কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ বিএনপির যতগুলো মন্ত্রী আছে, 1 বছর পরে সবচেয়ে ব্যর্থ মন্ত্রী হিসাবে যে আমির খসরু মাহমুদ আপনার পিকচারে আসবেন, এতেই মোটামুটি আমি নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে হচ্ছে লোকটা আসলে হতভাগ্য, মানে ব্যবসা বাণিজ্য হয়তো ভালো, কিন্তু আপনার অন্য দিক থেকে উনি একটা দুর্ভাগা মানুষ। আচ্ছা ফরিদ ভাই, আরেকটা জিনিস আপনার থেকে আমি জানতে চাই, যেটা হলো, আপনি দেখেছেন যে ভারতে যে ককরোচ আন্দোলনটা হলো, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, কিন্তু জিনিসটা আন্দোলনটা মনে হলো যে বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। যেইভাবে ওই যে আসিফ না কি যেন একটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক, যে আপনার ওই যে শরীফার গল্প নিয়ে মানে কিয়ামত করে ফেলেছিল, লাইভ করছিল, অনেকে লাইভ করছিল। তো এরা অনেক মানে এদের কি হয়ে গেছে, অনেক সাহস, যে মানে বাংলাদেশের সাফল্য পাওয়ার পর থেকে এখন সারা বিশ্ব দখলের স্বপ্ন দেখছে নাকি, কি মনে হয় আপনার? আসলে ওই বেগানা স্বাধীমে আব্দুল্লাহ দিওয়ানা, ভারতে কি হয়েছে তানে তারা লাভালাভি, কিন্তু পাকিস্তানের যে বেলুচিস্তান ভেঙে যাচ্ছে, কাশ্মীরে যে 20 জন মেরে ফেলেছে, এই ব্যাপারে কিন্তু তাদের টু শব্দটি করতে দেখবেন না। ভারতে কি হলে এটা না, তারা ভারতের ধ্বংস কামনা করে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সর্বদা ভারতের ধ্বংস কামনা করে। আর যারা বিএনপি করে, জামাত করে, বা এই ঘরনার পেয়ারা পাখি, তারা তো 100% সারাদিন এরা স্বপ্ন দেখে কখন ভারত ধ্বংস হবে, কখন ইসরায়েল ধ্বংস হবে, এই স্বপ্নে তারা বিভোর। এটা এই দেশের মাদ্রাসাই পড়ুক আর ইউনিভার্সিটিতেই পড়ুক, তাদের সময় দেখবেন, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও সারাদিন স্বপ্ন দেখতেছে ভারত কখন ভাঙবে। কিন্তু এই ভারত ছাড়া যারা চলতে পারবে না, এইটা তাদের মাথায় নেই, এটা আপনি বুঝাইতেই পারবেন না, সম্ভবই না। কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ, তারা মনে করতে নিজেদের যে কি মনে করে, অথচ এদের কিন্তু ভারতে 5 পয়সা দাম দিবে না। ওই যে কলকাতার একজন সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি কে জন্য দেখলাম, একজন এমএলএ বললো যে পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতন হয়, কয়টা আমরা বাংলাদেশ থেকে জানি, আমরা কলকাতা থেকে জানি না। বলছে আপনারা এগুলো বলবেন না, বললে আমরা আরো বিপদে পড়ি। এই ধরনের ভিডিও আমরা দেখেছি, এই তো কিছুদিন আগে, মাসখানিক আগে এরকম ভিডিও আমরা দেখেছি। তো আমাদের বাংলাদেশের মানুষ সারাদিন স্বপ্ন দেখে এইভাবে, কারণ এদের মনে যে বেদনা, 47-এর চেতনা, 71-এ পাকিস্তান ভাঙার বেদনা, এগুলো তারা বলতে পারে না। তাই ওই দুধের স্বাদ ঘোলে মিটাইতে চায়। ধরে নেন নরেন্দ্র মোদী সরকার পতন ঘটলো, আসবে কে? নিশ্চয়ই কংগ্রেস সরকার। তো কংগ্রেস সরকার আইলে যে শেখ হাসিনারই ভালো হবে, আওয়ামী লীগের ভালো হবে, বেটার হবে শেখ হাসিনার জন্য। হ্যাঁ, বেটার হবে কিনা জানি না, কিন্তু আমি মনে করি যে অনেকেই মনে করে বেটার হবে, অনেকেই মনে করে বেটার হবে। কিন্তু আপনার যেই ধরনের পারিবারিক হৃদ্যতা, ওটা তো একেবারে ব্যক্তিগত সম্পর্ক। নরেন্দ্র মোদী সাহেবের সাথে শেখ হাসিনার সম্পর্কটা হলো রাজনৈতিক। আর কংগ্রেসের যারা প্রধান, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমরা তো দেখেছি ওনাদের হৃদ্যতাটা কতটা আন্তরিক। সুতরাং আর ভারত তো আপনার তাদের যে ফরেন পলিসি, সেটা তো আপনার কোন দল ক্ষমতা এটার উপর খুব একটা নির্ভর করে না। এরা যারা এটা মনে করতেছে, ওই যে মনে আছে তো বিজেপি যখন 14 সালে ক্ষমতায় আসলো, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির পল্টনে মিষ্টি বিতরণ করেছিল। আপনার তো মনে থাকার কথা যে তারা খুব খুশি হয়ে গেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে। তখন তারা কংগ্রেসকে ফেলে দেওয়ার জন্য দোয়া করেছিল,
বিজেপি ক্ষমতায় এসেছে, মিষ্টি বিতরণ করেছে, তারপরে তারা বুঝেছে যে হাউ মেনি পেটিতে হাউ মেনি রাইস। তেমনি যদি আবার এখানে কংগ্রেস সরকার আসে, এরা জানে না যে কি পরিণতি হবে, এরা জানে না তখন আরো আওয়ামী লীগের জন্য আরো ভালো হবে কিনা জানি না, তো খারাপ তো আর হবে না, এর চেয়ে তো আর খারাপ হবে না। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যখন জননেত্রী শেখ হাসিনাকে সেখানে অতিথি হিসেবে গ্রহণ করেন, সর্বদলীয় সম্মতি নিয়েছেন। এই 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 বাংলাদেশের বাঙ্গু, এদের কি ধারণা আছে যে ভারতের পররাষ্ট্র নীতি কি? শেখ হাসিনাকে কি বাংলাদেশে ভারত পাঠিয়ে দিবে? এত সস্তা এটা হয়? এটা করবে কোনোদিন? এদের আসলে এখন কি বলবো, ওই যে বললাম যে এরা ওই যে বেগানার সাথে মেয়ে আব্দুল্লাহ দিওয়ানা, যার বিয়ে তার খবর নাই, পড়শির ঘুম কামাই, এদের অবস্থা তাই। জি। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে বাংলাদেশেও অনেক বোমা টোমা আপনার বিস্ফোরণ ঘটছে। আমাদের এক ভাই, উনি নিয়মিত প্রোগ্রাম দেখেন, লিখছে বোমা বিস্ফোরণ, সাভারে বোমা বিস্ফোরণের ঘটনা একটু আলোচনা শুনতেছে। আবার ঢাকা শহরেই একটা আপনার পাইপের মধ্যে বোমা দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি। এগুলো এগুলো রিহার্সেল করতেছে এরা, রিহার্সেল। হ্যাঁ এগুলো রিহার্সেল, মানে উত্তরায় 2টা, সাভারে আবার পাইপ বোমা, তারপরে যে আপনার আপনার ওই যে রথযাত্রার দিন একটা বোমা, এইভাবে তারা এগুলো রিহার্সেল করতেছে। একটা সময় তারা এগুলো ঘটানো শুরু করবে, কারণ যেহেতু সবকিছুতেই পাকিস্তান আফগানিস্তান হচ্ছে, তো এইখানেও তো তারা এই পরিবেশ হবেই, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। বাংলাদেশও এগুলো রিহার্সেল করা শুরু করবে। তারেক রহমান সাহেব আসলে 2001 থেকে 6 যেটা দেখিয়েছিল যে জঙ্গিদের সাথে ওনার তখন আমরা ভালোবাসা জানতাম, আর এখন প্রধানমন্ত্রী হিসাবে আমরা যদি মনে করি যে উনি আপনার জঙ্গিদের কন্ট্রোল করতে চাইবেন, কিন্তু আমি যা বুঝতে পারছি কোনো ধরনের ওনার পক্ষে আসলে বাংলাদেশের জঙ্গিদের কন্ট্রোল করার কোনো সুযোগও নাই, সক্ষমতাও নাই, আর ইচ্ছারও আসলে এখানে অনেকের ঘাটতি আছে ওনার সরকারের মধ্যে। নিঃসন্দেহে আপনি 3টা দারুণ কথা বলেছেন। আপনি আসলে আপনি যেহেতু কূটনীতিক, আপনি তো এগুলো ভালো বুঝবেন, কোনো সন্দেহ নাই। আপনি চমৎকার কথা বলেছেন যে ইচ্ছাও নাই, সাধ্যও নাই, এবং তারা তার কাঁধে চড়ে ক্ষমতায় এসেছে, তাই তারেক রহমান পারবে না। মানে কমপক্ষে তো ইচ্ছা থাকতে হবে, সাধ্য না থাকলে, যার সাধ্যও নাই ইচ্ছাও নাই, তাহলে সেটা কিভাবে সম্ভব? সম্ভব না। আরো সম্ভব না এই কারণে যে তারেক রহমানকে কুলাঙ্গার বলে গালি দেয়, তার চোখের দিক তাকাইতে পারে না ছাত্রদল বিএনপি দলটাকেই কুলাঙ্গার বলে, তারপরে তাদের বিরুদ্ধে একটা টু শব্দটি করতে পারতেছে না। আপনি দেখেন সারা বাংলাদেশে মৌলবাদের যে উত্থান, বিএনপি নীরবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই, তাদের কোনো উপায় নাই। তার চেয়ে বড় কথা, তারাও তো মৌলবাদী দল, নামে বিএনপি। যারা জামাতে ইসলাম করতে লজ্জা পায়, যারা সরাসরি দাড়ি টুপি রেখে জুব্বা পইরা জামাতে যাইতে লজ্জা পায়, যারা সরাসরি জঙ্গিবাদী হইতে লজ্জা পায়, তারাই তো বিএনপি করে। আর তো কোনো কারণ নাই, বিএনপি কেন করবে তারা মুক্তিযুদ্ধের পক্ষে? তাহলে পীড়িতি কাদের সাথে আমরা তো দেখতেছি। কারণ একটা মানুষকে তো আপনি তারেক রহমান কেমন এটা চেনার জন্য সেই মেকিয়াভেলির সেই বক্তব্য আমরা নিতে পারি যে তুমি যদি মানুষকে 1400 বছর আগেই তো হ্যাঁ প্রায় কত, হ্যাঁ 1400, অনেক, হ্যাঁ মেকিয়াভেলি তো অনেক আগের, 1400-1500 বছরই হবে সম্ভবত। ধরেন 600 বছর আগে, সরি 1500 শতকে লিখে গেছে। তো উনি লিখে গেছে যে তুমি কাউকে যদি চিনতে চাও, তবে তুমি তাকে তার আশেপাশে কে আছে তা তুমি তাকে চিনে নিবা, দেখবা, তাহলে হয়ে যাবে। এবং তাই তারেক রহমানের আশেপাশে কে ঘুরে? শায়ক কি নারী বিদ্বেষী, খবিশ, আহলে খবিশ, চরম নারী বিদ্বেষী রাজ্জাক বিন ইউসুফ, তার পাশে কে করে? আহমকুল্লারা। তো এরা কারা? এদের চিনলেই তো বোঝা যায় তার আশেপাশে কে। তার আশেপাশে কিছু হাফচিঙ্কু বাম আর কিছু জঙ্গিরা ঘুরে, তাছাড়া আর কে? আমি তারেক রহমান সরকারেরকে অনেক শুভকামনা এখনো জানাইতে চাই, কিন্তু একটা জিনিস দেখেন ফরিদ ভাই, তারা যেটা করেছে, এমনকি বিএনপি যে সরকারটা তারেক রহমান সাহেব গঠন করেছে, এখানে কিন্তু তিনি অর্ধেকের বেশি পোস্ট দিয়ে দিচ্ছেন খুবই অনভিজ্ঞ, দুর্বল, এবং আপনার ওই যে এই ইউটিউব ফেসবুকে যারা কিছু, এই যে জাহেদ, বা আরেকদিকে আপনার ওই যে ববি হাজ্জাজ, তারপরে আপনার যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে পররাষ্ট্র উপদেষ্টা, এই লোকগুলো তো এই ধরনের, আবার আপনার বিকাশ নূর, তারপরে বিকাশ নূরের ডেপুটিকে উনি ইদানিং নিয়োগ দিয়েছেন, রাশেদকে নিয়োগ দিয়েছে কোথায়? আপনি অবশ্য বলেছেন যে মানে মান্না সাহেবকে দিলে যেটা হতো,
তার বিপরীতটা তারেক রহমান করছেন। কিন্তু তারেক রহমান কি বোঝেন না যে উনি আপনার এই যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা থেকে উনি রক্ষা পেলেন যেই পদ্ধতিতে, এটা আমি অন্য জায়গায়ও বলেছি, দেখেন গ্রেনেড হামলা তারেক রহমান যদি করে থাকে বা হুকুম দিয়ে থাকে, সেটা তো আদালতে প্রমাণিত হয়েছে, তো সেটা তারেক রহমান কোন ক্ষমতা বলে দিয়েছেন? আমরা যদি প্যারালেল টানি যে জুলাইতে পুলিশের অ্যাকশন শেখ হাসিনা ইনস্ট্রাকশন দিয়েছেন, কিন্তু শেখ হাসিনা তো রাষ্ট্রের এক্সিকিউটিভ হিসাবে ইনস্ট্রাকশনটা দিয়েছেন, কিন্তু তারেক রহমান কোন বৈধতার আপনার বলে তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে জড়িত হলেন? আর তিনি যেভাবে মুক্তি পেলেন, সেইটা ওনার জীবনে তো একটা জীবন ফিরে পাওয়া। এইরকম জীবন ফিরে পেলে মানুষ কিন্তু শুদ্ধ হয়, আপনার রাষ্ট্র ভালোভাবে চালানোর অন্তত চিন্তা ভাবনা করে। কিন্তু আমরা তারেক রহমান সাহেবকে খুব একটা কিন্তু 2001 থেকে 6 তারেক রহমান থেকে চেঞ্জ হতে দেখলাম না। আপনার কি মনে হয়? না, আমাদেরকে কেউ কেউ বুঝিয়েছিল তারেক রহমান 17 বছর ইংল্যান্ডে রয়েছে, বিলাতে রয়েছে, কোনো না কোনো পরিবর্তন হবে। আবার আমি কারো কাছে আমি নিজেই বিশ্বাস করতে চেয়েছিলাম এটা। তাহলে এখন বুঝেন তো, আপনার মতো বিজ্ঞ লোক যদি এটা বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করতেই পারে। আর সাধারণ কথা, একটা মানুষ সাধারণভাবে স্বাভাবিকভাবে আমি যদি 17 বছর থাকি কোথাও কোনো উন্নত দেশে, তাহলে একটা মানুষ তো ভাবতেই পারে যে ফরিদের চিন্তা চেতনায় পার্থক্য থাকবে। আপনি যদি একটা সভ্য দেশে থাকেন, বা আমি কেন, কোনো অশিক্ষিত লোক যদি ইউরোপে যায়, আমরা ধরে নিব তার কিছু পরিবর্তন আসবে। তারেক রহমানের কোনো পরিবর্তনই আসে নাই, কারণ তিনি পরিবর্তন হতে চান নাই। যদিও আমাকে বিএনপির কেউ কেউ বলেছিল সেখানে নাকি তিনি পলিটিক্যাল সায়েন্সের ডক্টরেট ডিগ্রি নিতেছেন। এমন যাক, তাহলে একটা জাতি একটা ভালো, মানে একটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে। কিন্তু দেখি যে উনি ডক্টরেট ডিগ্রি নেওয়া অত দূরের কথা, উনি বিলাই পালার উপরে মোটামুটি একটা ছোটখাটো ডিগ্রি নিয়েছেন, তার বাইরে তিনি কিছু করেছেন বলে আমার মনে হয় না।